তো নিডল পিক ইনজুরিতে যাওয়ার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের কিছু অকুপেশনাল কি হলো, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, অকুপেশনাল হেজার্ড কিছু থাকে, ঠিক আছে না? তো অকুপেশনাল হেজার্ড বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই অকুপেশনাল হেজার্ড? অকুপেশনাল হেজার্ড যে কোনো অকুপেশনে থাকতে পারে, তাই তো? তো হেলথ কেয়ারে জেনারেলি দু রকমের অকুপেশনাল হেজার্ড হয়। সেটা একটা হচ্ছে যে পারকিউটিনিয়াস ইনজুরি বা সেখানে শার্প ইনজুরি বা নিডল স্টিক ইনজুরি হতে পারে, আর একটা হচ্ছে যে স্প্ল্যাশ ইনজুরি, ঠিক আছে? তো স্প্ল্যাশ ইনজুরি মিনস কোনো প্রসিডিওরের সময় হয়তো কোনো বডি ফ্লুইড কিছু ছিটকে তোমার ইনট্যাক্ট স্কিন বা মাউথ বা আই এখানে যদি আসে তাহলে স্প্ল্যাশ ইনজুরি হয়। তাছাড়া পারকিউটিনিয়াস ইনজুরি সেখানে নিডল স্টিক ইনজুরি বা শার্প ইনজুরি হতে পারে। এখন এই নিডল স্টিক ইনজুরি হলে কি কি হওয়ার চান্সেস থাকে? যে ডিজিজ 30% হচ্ছে হেপাটাইটিস বি, 3% হচ্ছে হেপাটাইটিস সি, আর HIV হচ্ছে 0.3%। এই হচ্ছে এর রেশিও। তো এই ইনজুরি হওয়ার যে রিজন বা কি কারণের জন্য আমাদের যে নিডল স্টিক ইনজুরি হয় বা শার্প ইনজুরি হয় সেগুলো হচ্ছে যে রিক্যাপিং নিডলস। মানে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করি বা ভুল করি সেটা হচ্ছে যে কোনো নিডলকে আমরা রিক্যাপ করি, ঠিক আছে না? নিডলকে আমরা রিক্যাপ, তাহলে এই রিক্যাপিং নিডল যদি আমরা না করি তাহলে কি হবে? নিডল স্টিক ইনজুরির চান্সেস কম হবে, তাই তো? আর যদি নিডলকে রিক্যাপ করতে হয়, একান্তই অনেক কিছু প্রসিডিওরের সময় নিডলকে রিক্যাপ করা হয়, তাহলে নিডলকে আমরা কিভাবে রিক্যাপ করব? নিডলকে আমরা রিক্যাপ করব যে মেথডটা হচ্ছে যে সিঙ্গেল হ্যান্ড স্কুপ মেথড, ঠিক আছে? সিঙ্গেল হ্যান্ড স্কুপ মেথড মানে জেনারেলি নিডল, যদি এটা নিডল ক্যাপ, তো নিডলটাকে রেখে জেনারেলি তোমার এইভাবে লক করা হয়, ঠিক আছে? এই হচ্ছে সিঙ্গেল হ্যান্ড স্কুপ মেথডে করতে হবে। আর হচ্ছে যে ডিসপোজিং অফ নিডলস, মানে আমরা যখন নিডল ফেলছি, আমি যখন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট পড়িয়েছিলাম তখনই বলেছিলাম সেপারেশন অ্যাট দ্য সোর্স, উই হ্যাভ টু সেপারেট অ্যাট দ্য সোর্স। আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট যাই জেনারেট হবে তাদেরকে আমাদের যখনই জেনারেট হলো তাকে অ্যাকর্ডিং টু দ্যাট কালার উই হ্যাভ টু ডিভাইড, তাই তো? তো তাহলে কি করতে হবে? ডিসপোজিং অফ নিডলস, আমাদের নিডলকে কোথায় ফেলতে হবে? হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। এখন হোয়াইট পাংচার প্রুফ কন্টেনারে যদি আমাদের এখানে না ফেলে কি হলো, কেউ যদি ইয়েলো বিনে ফেলে দিল, ইয়েলো কালার বিনে যদি ফেললো, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? যে স্ক্যাভেঞ্জার্স আছে বা যে হসপিটাল ওয়ার্ড বয় বা যারা হসপিটাল ক্লিনিং পার্টে আছে তারা কি করবে? ওটাকে নিয়ে যাবে স্টোরে, কমন স্টোরেজের জন্য নিয়ে যাবে। তো সেক্ষেত্রে তার নিডল প্রিক হতে পারে। এবার সেক্ষেত্রে কি হয়, ব্যাপারটা আরো ভয়ানক, সেটা হচ্ছে যে সোর্স কিন্তু এখানে আননোন, তাই তো? একের পর এক আসছে, আমি সেখানে আরো বুঝতে পারবে। আর একটা হচ্ছে যে যখন আমরা কোনো ইনজেকশন দিচ্ছি, তো সেক্ষেত্রে যদি প্রপার কনসেন্ট্রেশন না থাকে বা কোনো দিকে মনোযোগ, অন্য কোনো দিকে মনোযোগ আছে, সেই সময় যদি আমরা ইনজেক্ট করি তো সেখানে একটা চান্সেস থাকতে পারে নিডল প্রিক হওয়ার ফিঙ্গারে। আর হচ্ছে যে ড্রয়িং আউট ব্লাড, সে একই কন্ডিশন ইনজেকশনের সময় যেভাবে যদি অন্য, মেনলি হচ্ছে কি যে প্রপারলি যেটা থাকে আমাদের যে ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন যে কারণ, একটা বড় কারণ যে কারণের জন্য আমাদের নিডল প্রিক ইনজুরি হয়। এবং নিডল প্রিক ইনজুরি হলে কি হতে পারে সেটা তো বুঝতেই পারলে যে এটা একটা লাইফ থ্রেটনিং ডিজিজ, তাই তো? কেউ কিওর হয়, কেউ কিওর হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ফরগেটফুলনেস থাকে, হয়তো নিডল ইনজেকশনের পরে নিডলটাকে বা কোনো প্রসিডিওরের পরে নিডলটাকে ওপেন ডেস্কের ওপরে রাখা আছে, তো সেক্ষেত্রে অন্য কাউরির বা যে কাজ প্রসিডিওর করছে তারও নিডল পিক হতে পারে। এই ফরগেটফুলনেসও একটা রিজন। আর যেটা হচ্ছে যে ফ্যাক্টরস,
নিডল প্রিক হলেই যে ডিজিজ ট্রান্সমিট করবে এমন কিন্তু কিছু নয়, বা নিডল প্রিক হলেই তার এইচআইভি হয়ে যাবে এমন তো নয়। কারণ কি, যে পেশেন্ট থেকে বা যে পেশেন্টের নিডলটা আগে গেছিল বা কোনো শার্প অবজেক্ট, সেই পেশেন্ট তার মানে কি সোর্স, অবভিয়াসলি সোর্সের কি হতে হবে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এইচআইভি ডিজিজ থাকতে হবে, তবেই না ডিজিজটা ট্রান্সমিট করবে। এটা যেমন একটা রিজন, সেরকম কোন নিডল দিয়ে প্রিক হচ্ছে, নিডল প্রিকটা হলোবোর নিডল হতে পারে, মানে আমরা যে সমস্ত ইনজেকশনের জন্য বা আইভির জন্য যে নিডলগুলো হয় এগুলো হলোবোর নিডল। আর একটা হয় কি, সার্জিক্যাল প্রসিডিউরের সময় আমরা যে নিডল ইউজ করি সেটা হচ্ছে সলিড নিডল। তাহলে হলোবোর নিডলের মধ্যে কি হবে, ব্লাড কন্টেন্ট বা বডি ফ্লুইড কন্টেন্ট অনেক বেশি করবে, তো সেক্ষেত্রে ডিজিজ ট্রান্সমিট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কিন্তু যদি সলিড নিডল হয় সেক্ষেত্রে চান্সেস অনেক কম। আর একটা হচ্ছে যে ভলিউম অফ ব্লাড, একই রকম ভলিউম অফ ব্লাড যদি কোনো শার্প অবজেক্টের ওপরে বা নিডলের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রেও চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে পেশেন্ট যখন নিডল প্রিক হলো, যে সোর্সের যদি ভাইরাল লোড অনেক বেশি থাকে বা ভাইরাল লোডের উপরে ডিপেন্ড করে যে ডিজিজ কতটা ট্রান্সমিট করবে বা কিভাবে ট্রান্সমিট করবে। নেক্সট হচ্ছে ডেপথ অফ ইনজুরি, মানে কতটা ডেপথ হয়েছে, ইনজুরিটা কতটা ডেপথ, হ্যাঁ, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কি পরিমাণের বা কিভাবে ডিজিজ হতে পারে, ঠিক আছে না। আর একটা হয় যে টাইমলি তোমাকে প্রোফাইল্যাক্সিস যদি করা হয় সেক্ষেত্রেও ডিজিজ ট্রান্সমিট হওয়ার চান্সেস অনেক কম হয়, ঠিক আছে না। এখন প্রিভেনশন অফ নিডল স্টিক ইনজুরি, তো এক্ষেত্রে পারকিউটেনিয়াস ডিউরিং হ্যান্ডলিং, তো জেনারেলি হয় কি, যে যখন নিডল প্রিক হচ্ছে সেক্ষেত্রে আমাদের যদি কিছু কিছু কেয়ার থাকে, যেমন প্রপারলি হ্যান্ড হাইজিন করা, নিডলকে প্রপারলি ডিসপোজ অফ করা, যে ডেস্ক আছে সেই ডেস্কগুলোকে প্রপারলি ক্লিন করা, এইগুলো স্পিল ম্যানেজমেন্ট, প্রপারলি স্পিল ম্যানেজমেন্ট হতে হবে। স্পিল ম্যানেজমেন্ট তোমাদের পড়ানো হয়েছে নিশ্চয়ই, তো স্পিল ম্যানেজমেন্ট করতে হবে। স্পিল ম্যানেজমেন্ট কী করে করা হয়, যদি কোথাও কোনো স্পিল হয় হসপিটাল এনভায়রনমেন্টে তাহলে কি হবে, কোনো পেশেন্ট হয়তো ভমিট করেছে বা কোনো ব্লাড পড়ে গেছে, সেক্ষেত্রে তার যে ম্যানেজমেন্ট সেটাকে স্পিল ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে। আমি স্পিল ম্যানেজমেন্টের পুরো ডিটেলে যাচ্ছি না। তো কি হয়, স্পিল ম্যানেজমেন্ট হলে কি করা হবে, স্পিল ম্যানেজমেন্ট টিম থাকে হসপিটালের ভিতরে, তো সেই স্পিল ম্যানেজমেন্ট টিমকে খবর করা হবে, তারা আসবে, তারা এসে স্পিল ম্যানেজমেন্ট করবে। কিভাবে করবে, কোনো আইডিয়া? ক্লাস তো হয়েছে এর আগে তোমাদের হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের। জেনারেলি যেখানে স্পিলটা থাকে সেখানে কি করা হয়, স্পিল ম্যানেজমেন্টকে টিমকে যখন তুমি খবর করলে তারা আসবে, তারা প্রপারলি পিপিই পরবে, সেটাকে বিভিন্ন রকম সাইনেজ দেওয়া হয় যে ফ্লোরে স্পিল হয়েছে, এখন এইদিকে হাঁটা যাবে না, এই সমস্ত সাইনেজগুলোকে দেওয়া হবে। তারপরে জায়গাটাকে কটন দিয়ে ঘেরা হয়, ঠিক আছে না। এরপরে কি হবে, এরপরে ওর ওপরে টিস্যু দেওয়া হবে, স্পিলটার ওপরে টিস্যু দিয়ে কি করা হবে, 1% হাইপোক্লোরাইড সলিউশন দেওয়া হবে, স্প্রে করা হবে বা দেওয়া হবে। তো তারপরে 10 to 20 মিনিটস অ্যাকর্ডিং টু দ্যাট স্পিল তোমাকে ওটাকে শোক করিয়ে রাখা হবে, তারপরে ওটাকে ক্লিন করা হবে, ঠিক আছে। প্রপারলি প্রপারলি পিপিই পড়ার পরেই কিন্তু তোমাকে এই স্পিল ম্যানেজমেন্ট করতে হবে, বা স্পিল ম্যানেজমেন্ট টিম থাকে যাদেরকে খবর দিলে যারা এসে কাজটা করে, ঠিক আছে। তো স্পিল ম্যানেজমেন্ট কেন করতে হবে, বডি ফ্লুইড ব্লাড সেখানেও এক্সপোজার হতে পারে, ইনট্যাক্ট স্কিন বা যদি নন ইনট্যাক্ট স্কিন থাকে সেখানে এক্সপোজার হতে পারে, সেখান থেকে ডিজিজ ট্রান্সমিট করতে পারে, তার জন্য প্রপারলি স্পিল ম্যানেজমেন্টও দরকার, ঠিক আছে না। এরপরে সেই একই কথা, উই ক্যান রিক্যাপ আওয়ার মেমোরিজ বাট উই শুড নট রিক্যাপ নিডলস, ঠিক আছে না। আর যদি নিডল আমাকে রিক্যাপ করতে হয় তাহলে সিঙ্গেল হ্যান্ড স্কুপ মেথড আমি যেরকম বললাম, তাছাড়া কোনো শার্প অবজেক্ট যদি আমি কাউকে পাস করি, তোমাকে একটা তোমার ওটিতে তুমি একটা শার্প অবজেক্ট পাস করছো, তো কিভাবে পাস করো, ব্লান্ট এন্ডটা সবসময় তোমার দিকে থাকবে যদি ওপেন হ্যান্ড ট্রান্সফার করা হয়, ঠিক আছে। যদি ওপেন হ্যান্ড ট্রান্সফার, বেটার হচ্ছে ওপেন হ্যান্ড ট্রান্সফার না করা,
ঠিক আছে না? তো কি করা হবে, কিডনি ট্রেতে শার্প অবজেক্টটাকে রাখা হবে বা নিডল বা সিরিঞ্জ তাকে রাখা হবে, তারপর তাকে নেক্সট পাস করা হবে। ঠিক আছে, এতে নিডল স্টিক ইনজুরি বা শার্প ইনজুরি অনেক কম হয়। ঠিক আছে না? আর হচ্ছে যে যখন কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খেয়াল রাখা হবে, বা এটা কোনো ম্যান্ডেটরি নয়, যে কোনো যদি সেরো পজিটিভ পেশেন্ট থাকে তাকে আমরা কি করব, তাকে যে ওটির যে কিউ বা লিস্ট তার একদম এন্ডে রাখা হবে। ঠিক আছে না, একদম এন্ডে রাখা হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ইনফেকশনটাকে কন্ট্রোল করা যাবে, তাই না? যদি কোনো সেরো পজিটিভ পেশেন্ট থাকে ইন বিটুইন, তাহলে কি হবে, হসপিটাল যে ওটির যে এনভায়রনমেন্ট আছে তাকে প্রপারলি তোমাকে ডিসইনফেকশন, কিছু কিছু জায়গায় স্টেরাইল, এগুলো করতে হবে, তাই না? তো সেই জন্য একদম এন্ডে করলে কি হবে, প্রপারলি ডিসইনফেকশন এগুলো, মানে নেক্সট পেশেন্টের মধ্যে কোনোভাবে ইনফেকশনটা ছড়িয়ে যাওয়ার চান্সেস থাকে না, তাই না? তার জন্য লিস্টের একদম এন্ডে রাখা হয়। এরকম না যে এটাই ম্যান্ডেটারি, রাখলে নেক্সট পেশেন্টের জন্য যে যদি মানে ডিজিজটা যে ট্রান্সমিট হওয়ার চান্সেস অনেক কম হয়ে যাচ্ছে, তাই না? এবং যদি এরপরেও এত কিছু আমি বললাম, এরপরেও তো ইনফেকশন, এই নিডল স্টিক ইনজুরি বা শার্প ইনজুরি হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট। তো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ফলো করব, যেটা হচ্ছে যে ব্লিড ইট, ওয়াশ ইট, কভার ইট, রিপোর্ট ইট। ঠিক আছে, ব্লিড ইট মানে প্রপারলি ব্লিড হতে দেওয়া হবে। ঠিক আছে, এবং প্রপারলি ব্লিড হতে দেওয়া হবে মানে কি, আমি বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স দেবো না। কীরকম ইনফ্লুয়েন্স? আমি কোনো স্কুইজ করব না। ঠিক, আমি মুখে, আমরা কি করি, মুখে হাত দিয়ে শাক করি, এগুলো করা যাবে না। ঠিক আছে না, এগুলো করলে কি হয়, ধরো তোমার নিডলটার প্রিক হওয়ার জন্য যেটুকু প্রিক হয়েছিল, যে জায়গাটা, যেটুকু জায়গা পাংচার হয়েছিল, তো হবে কি, যখনই তুমি স্কুইজ করছো পাংচারের যে ওপেনিংটা সেটা অনেকটা বড় হয়ে যাবে, তাই না? তাতে কি হবে, ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যাবে। তাই আমরা কখনো কি করব, ব্লিড হতে দেবো কিভাবে, হাত নিচে রাখলে ব্লিড হতে পারে আপনি, আর একটা হতে পারে কি, আমি ট্যাপ ওয়াটারে ধরতে পারি। কতক্ষণ ধরবো ট্যাপ ওয়াটারে, রানিং ওয়াটারে আমি ধরতে পারি হচ্ছে 5 থেকে 10 মিনিট আমি রাখলাম, তারপরে প্রপারলি ফার্স্ট এড করা হবে, ব্যান্ডেজ বা ব্যান্ডেড করা হবে, যেমন কাট, যেরকম কাট হবে তাকে সেরকম তার ব্যান্ডেজ বা ব্যান্ডেড দেওয়ার পরে তাকে জেনারেলি কি করা হয়, রিপোর্ট করা হয়। রিপোর্ট মানে হচ্ছে প্রত্যেক শার্প ইনজুরি, নিডল স্টিক ইনজুরি বা স্প্ল্যাশ ইনজুরি হলে পরে তোমাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট কোথায় কিভাবে করতে হবে, তোমার হসপিটালের নিজস্ব নিডল স্টিক ইনজুরি ফর্ম থাকে। ঠিক আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেখানে ইনফরমেশন থাকে, যেমন যার যে এক্সপোজড হয়েছে তার জন্য যেমন থাকবে, আর যেখান থেকে হয়েছে সেটাও থাকবে। মানে যদি আননোন হয় তো আলাদা ব্যাপার, আননোন হলো, কিন্তু যদি কোনো পেশেন্ট থেকে হয় তাহলে পেশেন্ট ডিটেলসটাও দিতে হবে, কারণ সেখানে পেশেন্ট সেরোলজি টেস্ট করাটাও হচ্ছে একটা ম্যান্ডেটরি। ঠিক আছে না? আর একটা জিনিস রাখতে হবে, কিছু এই সময় ব্লাড ডোনেশন করা বা এই সমস্ত কোনো বডি ফ্লুইড ডোনেট করা, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ঠিক আছে না? এরপরে হচ্ছে যে ন্যাকোর গাইডলাইন আছে, যদি এইচআইভি থেকে যদি ইনফেক্ট হয় সেক্ষেত্রে তোমাকে, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আমি বলছি। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে হচ্ছে যে আফটার এক্সপোজার তোমাকে কি প্রিকশন নিতে হবে। ঠিক আছে, তো এইচআইভির জন্য টিএলডি রেজিমেন্ট আছে ন্যাকোর। তো এখন যে ন্যাকোর গাইডলাইন অনুসারে যে টিএলডি রেজিমেন্ট, সেটা হচ্ছে যে টেনোফোবির, লেমিভোডিন আর ডলুটেগাভির, এই কম্বিনেশন অফ ড্রাগ দেওয়া হয় কতদিন, 28 ডেজের জন্য। ঠিক আছে, এবং এইগুলো কিভাবে হবে, ইনজুর বা নিডল স্টিক ইনজুরি বা শার্প ইনজুরি এগুলো হওয়ার পরে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তোমাকে প্রপারলি ফর্ম ফিল আপ করলে, তুমি তোমার যে সিনিয়র আছে রিপোর্ট করলে, ফর্ম ফিল আপ বলতে নিডল স্টিক ইনজুরি ফর্ম ফিল আপ করলে, তারপরে তোমার যে সিনিয়র আছে তাকে তুমি রিপোর্ট করবে অবশ্যই, সেখান থেকে তার কাছ থেকে ফর্মটা কালেক্ট করলে তাকে তুমি রিপোর্ট করলে, এবং অ্যাকর্ডিংলি তারা হসপিটাল ইনফেকশন কন্ট্রোল টিমকে জানাবে। সেখান থেকে তোমার
যে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস সেটা স্টার্ট হবে এবং কতক্ষণ তোমাকে যে টাইমটা হচ্ছে টাইম পিরিয়ড সেটা হচ্ছে উইদিন 2 আওয়ার্স তোমাকে পিইপি নিতে হবে। ঠিক আছে, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস উইদিন 2 আওয়ার্স তোমাকে নিতে হবে ফর এইচআইভি। ঠিক আছে, উইদিন 2 আওয়ার্স এবং 72 আওয়ার্সের মধ্যেও নিতে পারো, কিন্তু সব থেকে বেটার হচ্ছে 2 আওয়ার্স। ঠিক আছে, এবং আর একটা খেয়াল রাখা হয় এই যে পিইপি, তার মানে কি 2 আওয়ার্সের মধ্যে নিতে গেলে পিইপি কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে থাকতে হবে। তাহলে পিইপি কোথায় থাকতে হবে? পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের জন্য এইচআইভির কথা বলছি কিন্তু আমি এখানে, কোথায় থাকতে হবে? ওটিতে থাকতে হবে, ইমার্জেন্সি রুমে থাকতে হবে। ঠিক আছে, এই যেখানে চান্সেস অনেক বেশি নীল বা শার্প ইঞ্জুরি হওয়ার, নীল স্টিক ইঞ্জুরি হওয়ার, সেই সমস্ত জায়গাগুলোতে থাকতে হবে। এবং হসপিটালের সমস্ত স্টাফকে ট্রেন্ড করা হয় প্রপারলি যে আফটার এক্সপোজার হওয়ার পরে কিন্তু চেপে যাওয়া যাবে না, তাই না? চেপে গেলে ক্ষতি বেশি হচ্ছে। তো যদি প্রপার টাইমে তোমার টিএলডি চালু করা যায় তাহলে চান্সেস থাকে যে এইচআইভিকেও আটকে ফেলা। ঠিক আছে না? আর এরপরে যেটা হচ্ছে যে 6 উইক, 3 মান্থ আর 6 মান্থে তোমাকে সেরোলজিক্যাল টেস্ট করিয়ে দেখতে হবে এবং যে তোমার সোর্স, সেই সোর্সেরও সেরোলজি টেস্ট করাতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে দুটো চান্সেস থাকতে পারে, যেহেতু ভ্যাকসিন হয়, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে তো ভ্যাকসিন হয়, তাই না? তাহলে এর ক্ষেত্রে দুটো চান্সেস থাকতে পারে, একটা হচ্ছে যে হেলথ কেয়ার পার্সন হয় ভ্যাকসিনেটেড অথবা ভ্যাকসিনেটেড নয়। ঠিক আছে না? তো হেলথ কেয়ার পার্সন যদি ভ্যাকসিনেটেড না হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েটলি তাকে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে উইদিন 7 ডেজ এবং তাকে সঙ্গে ইমিউনোগ্লোবিউলিনও ইনজেক্ট করা হবে। ঠিক আছে, আর যদি ভ্যাকসিনেটেড থাকে সেক্ষেত্রে তার অ্যান্টিবডি দেখা হবে, অ্যান্টিবডি টাইটার, সেটা 10-এর যদি বেশি থাকে, দুটো চান্স থাকতে পারে, একটা 10-এর বেশি, একটা 10-এর কম। ঠিক আছে না? যদি 10-এর বেশি থাকে তাহলে অনলি টিটেনাস টক্সয়েড নিলে পরেই কমপ্লিট, কিন্তু যদি 10-এর নিচে থাকে বা 10 থাকে সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে দেখা হয় যে পেশেন্ট যার থেকে নিডলটা প্রিক হয়েছে, মানে আগে যাকে প্রিক করেছিল তারপরে সেকেন্ড যার কাছে প্রিক হয়েছে, মানে পেশেন্টের থেকে যে পেশেন্ট সোর্স, সেই সোর্সের কি স্ট্যাটাস, সেই যদি নেগেটিভ থাকে তারপরে অনলি বুস্টার ডোজ নিলে পরেই কমপ্লিট। আর যদি আননোন সোর্স হয় সেক্ষেত্রে বুস্টার ডোজই নেওয়া হয়, কিন্তু যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে হেলথ কেয়ার পার্সনকে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে, ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে অথবা ফুল সিরিজ অফ ভ্যাকসিন নিতে হবে। ঠিক আছে, এই হলো। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে জেনারেলি কোনো প্রোফাইল্যাক্সিস সেরকমভাবে এখনো পর্যন্ত হয় না, তো জাস্ট এর ক্ষেত্রে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, 6 মান্থস তোমাকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং 0 ডে তোমাকে সেরোলজি চেক করতে হবে। ঠিক আছে না? তো এই হচ্ছে। এরপরে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ট্রান্সমিশন বেসড প্রিকশনস। ট্রান্সমিশন বেসড প্রিকশন বলতে এটা হচ্ছে একটা অ্যাডিশনাল প্রিকশন। ঠিক আছে, একটা অ্যাডিশনাল প্রিকশন টেকেন ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড প্রিকশন। আগের দিনে আমি স্ট্যান্ডার্ড প্রিকশন তোমাদের পড়িয়েছিলাম, অনেকে আসুনি, অনেকে এসছো। তো স্ট্যান্ডার্ড প্রিকশনের ওভার অ্যান্ড অ্যাবাভ এই প্রিকশন নেওয়া হয়। ঠিক আছে, এবং এটা বেসড করে যে কি মোড অফ ট্রান্সমিশনের উপরে বেসড করে এই ট্রান্সমিশন বেসড প্রিকশন করা হয়। ঠিক আছে, বা নেওয়া হয়। তো জেনারেলি এটার পার্ট হচ্ছে, এটা একটা পার্ট হচ্ছে হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের একটা পার্ট। ঠিক আছে, হসপিটাল ইনফেকশন কন্ট্রোল যে প্রসেস তার একটা পার্ট হচ্ছে যে ট্রান্সমিশন বেসড প্রিকশনস, কিভাবে এর প্রিকশন নেওয়া হচ্ছে ট্রান্সমিশনের, যাতে ডিজিজ একটা পেশেন্ট থেকে আর একটা পেশেন্টে ছড়িয়ে না পড়ে বা পেশেন্ট টু হেলথ কেয়ার পার্সনের মধ্যে না ছড়ায়। কিন্তু সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে স্ট্যান্ডার্ড প্রিকশনের ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের এই প্রিকশনটা নেওয়া হয়। ঠিক আছে না? স্ট্যান্ডার্ড প্রিকশনের সঙ্গে এদেরকে কিন্তু গুলিয়ে ফেলবে না। তো এর জেনারেলি 3 টাইপস। একটা হচ্ছে যে কন্ট্যাক্ট প্রিকশনস, ড্রপলেট প্রিকশনস, এয়ারবর্ন প্রিকশনস। কন্ট্যাক্ট প্রিকশনস মানে বুঝতেই পারছো যে ডাইরেক্ট, মানে কন্ট্যাক্ট হচ্ছে পেশেন্ট টু হেলদি ইন্ডিভিজুয়াল বা হেলথ কেয়ার পার্সন কন্ট্যাক্ট হচ্ছে। এবার
কন্ট্যাক্ট প্রিকশনের ক্ষেত্রে কি আমরা যে প্রিকশন নেওয়া হয় সেগুলো কি, সেগুলো হচ্ছে যে হ্যান্ড হাইজিন, আগের দিনে আমি পড়িয়েছি হ্যান্ড হাইজিনের 5টা। আচ্ছা, আর একটা জিনিস যে 5 মুভমেন্টস অফ হ্যান্ড হাইজিন, 5 মুভমেন্টস অফ হ্যান্ড হাইজিন কি বলো। বলো। আর একটা, আফটার ডুইং অ্যাসেপটিক প্রসিডিওর অর এনি এক্সপোজার উইথ বডি ফ্লুইডস। ঠিক আছে, এই হচ্ছে 5টা। তো এই 5টা জায়গাতে কিন্তু আমাদের প্রপার 5 মুভমেন্টস অফ হ্যান্ড হাইজিন আমাদের ফলো করতে হবে। এটা কিন্তু আমার তোমাদের বা কাউরির কথা নয়, এটা WHO-র একটা গাইডলাইন। আর প্রপার হ্যান্ড হাইজিন কি রকম, যদি সয়েল হ্যান্ড হয় তাহলে পরে আমরা হ্যান্ড ওয়াশ করব, আর যদি সয়েল হ্যান্ড না হয় তাহলে পরে আমরা হ্যান্ড রাব করব, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব। ঠিক আছে না। আর গ্রাউন্ড গ্লাভস, এই হচ্ছে এর মোটামুটি স্ট্যান্ডার্ড। এর হচ্ছে যে ট্রান্সমিশন বেস প্রিকশনের ক্ষেত্রে, কন্ট্যাক্ট প্রিকশনের ক্ষেত্রে আমাদের এটা নেওয়া হয়। নেক্সট হচ্ছে যে ড্রপলেট প্রিকশনস, সেক্ষেত্রে হ্যান্ড হাইজিন, মাস্ক। আর এয়ারবর্ন প্রিকশনের ক্ষেত্রে হ্যান্ড হাইজিন, নেগেটিভ প্রেশার রুম অবশ্যই লাগবে, আর সঙ্গে N95 রেসপিরেটর লাগবে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে মানে কি ধরনের ট্রান্সমিশন, অ্যাকর্ডিং টু ট্রান্সমিশন আমাদের যে প্রোটেকশন বা প্রিকশন সেটা নেওয়া হচ্ছে। এখন এই কন্ট্যাক্ট প্রিকশন কি ক্ষেত্রে হতে পারে? মার্সার ক্ষেত্রে হতে পারে। মার্সা মানে, মার্সার ফুল ফর্ম মিথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। ঠিক আছে, আর কিসের ক্ষেত্রে হতে পারে? VRE, ভেঙ্কোমাইসিন রেসিস্ট্যান্ট এন্টেরোকক্কাই। আর কার ক্ষেত্রে হতে পারে? CRE, কার্বোপেনাম রেসিস্ট্যান্ট এন্টেরোব্যাকটেরিয়ালস এর ক্ষেত্রে হতে পারে। আরও কিছু মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট গ্রাম নেগেটিভ নন ল্যাকটোজ ফার্মেন্টার ব্যাসিলাই থাকে, যার ক্ষেত্রে হতে পারে, যেমন সিউডোমোনাস, এদের ক্ষেত্রে এই সমস্ত ডিজিজ ছড়ায়। এছাড়াও আছে সবথেকে পপুলার, সেটা হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ঠিক আছে না, এদের ক্ষেত্রে। আর এটা জেনারেলি দুটো রকমের, একটা হচ্ছে যে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে ডাইরেক্ট কোনো বডি ফ্লুইড বা পেশেন্ট থেকে ডাইরেক্ট, পেশেন্টের বডি থেকে ডাইরেক্টলি যে ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্টলি টু দ্য হেলদি ইন্ডিভিজুয়াল। আর ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে? একটা মিডিয়েটর থাকবে, মাঝে একজন কোনো ইন্টারমিডিয়েট থাকবে। হয়তো পেশেন্ট প্রপারলি কফ এডিকেটস হয়নি, কি হয়েছে, একটা ড্রপলেটটা হয়তো কোনো পেশেন্ট সারাউন্ডিংয়ে পড়ে আছে। ঠিক আছে না, এখন পেশেন্ট সারাউন্ডিংয়ে পড়ে থাকলে কি হবে? যখন কোনো হেলথ কেয়ার পার্সন গেল, সেক্ষেত্রে সে ওটাকে টাচ করলো। ঠিক আছে না, তো এটা ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হলো। তো এই রকম ইনডাইরেক্ট কন্ট্যাক্টও হতে পারে। আর এর ক্ষেত্রে যে প্রিকশনস নেওয়া হবে কন্ট্যাক্ট বেসড বা কন্ট্যাক্ট প্রিকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আইসোলেশন রুম থাকতে হবে। মানে একটা যে পেশেন্টের ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল থেকে ডায়রিয়া হয়েছে, তাকে আমরা কি করব? তাকে আমরা একটা সেপারেট একটা রুমে বা কেবিনে আমরা সেপারেট করব তাকে, কিন্তু রুমটা অবশ্যই অ্যাটাচড টয়লেট থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে। অথবা আমার কাছে ফেসিলিটি নেই, বা অনেক পেশেন্ট একসঙ্গে একই রকম ডিজিজে, একই রকম ইনফেকশিয়াস এজেন্ট থেকে ইনফেক্টেড, অনেক পেশেন্ট আছে আমার কাছে যারা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল থেকে ইনফেক্টেড। তাহলে আমি কি করব? তাদেরকে কোহর্টিং বলে একে। ঠিক আছে, একই রকম ইনফেক্টেড পেশেন্টকে আমরা একটা রুমে রাখবো। রুমটা অবশ্যই কিন্তু, আবার আমি বলছি, যে অ্যাটাচড টয়লেট থাকতে হবে। বোঝা গেল? বা কোনো একটা বড় ওয়ার্ডের একটা পাশে আমি সেপারেট করতে পারি, সেটা কি করতে হবে? স্ক্রিন বা পর্দা দিয়ে কভার রাখতে হবে। ঠিক আছে, যাতে কোনোভাবে। আর জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে যে হ্যান্ড হাইজিন, অবশ্যই তোমাকে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। বিফোর এন্টারিং দ্য পেশেন্ট রুম তোমাকে কি পড়তে হবে? গ্রাউন্ড গ্লাভস, মাস্ক, এগুলো তোমাকে বিফোর এন্টারিং দ্য পেশেন্ট রুম তোমাকে পড়তে হবে, এবং বিফোর লিভিং দ্য পেশেন্ট রুম তোমাকে এগুলো ছেড়ে আসতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে যে কিছু পেশেন্টকে যদি ট্রান্সপোর্ট করতে হয়, জেনারেলি পেশেন্ট ট্রান্সপোর্ট করা মানে কোনো এটা প্রেফারেবল ওয়ার্ক না। পেশেন্টকে যদি কোনোভাবে ট্রান্সফার করতে হয়, কোনো ডায়াগনোসিস পারপাস, ঠিক আছে,
বা আদার্স কোনো পারপাস হয়তো আমাকে পেশেন্টকে শিফট করাতে হলো, তাহলে পেশেন্টকে যদি শিফট করাতে হয় তাহলে আমি কী করবো, বা ট্রান্সফার করাতে হলো তাহলে আমি কীভাবে করাবো, যে জায়গাটা ইনফেক্টেড সেই জায়গাটাকে কভার করা হয় জেনারেলি। ঠিক আছে, এবং যে হেলথ কেয়ার পার্সন ক্যারি করছে সে প্রপারলি গ্লাভস, মাস্ক, ফেস শিল্ড যদি প্রয়োজন পড়ে, যদি কোনো স্প্রে বা স্প্ল্যাশ আসার চান্সেস থাকে তাহলে আই প্রোটেকশন, এগুলো নেওয়ার পরেই প্রপারলি ট্রান্সফার করা হয়। ঠিক আছে না। আর সব থেকে বড় পার্ট হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্লিনিং। এনভায়রনমেন্ট ক্লিনিং সবার ক্ষেত্রেই একই রকম মোটামুটি। জেনারেলি হসপিটালের যে ক্লিনিং প্রসিডিওর আছে বা এসওপি আছে তাকে মেনটেন করা হবে, এভরিডে ক্লিন করতে হবে। আর একটা হচ্ছে যে পেশেন্ট যদি ছুটি হয়ে গেল পেশেন্টের, তাহলে কি হবে, পেশেন্টের তারপরে নতুন পেশেন্ট ওই বেডে আসার আগে পেশেন্ট সারাউন্ডিংস, পেশেন্ট বেডস ক্লিন করতে হবে। এই সমস্ত জায়গা এইগুলো মেনটেন করা দরকার। ঠিক আছে না। আর যদি প্রয়োজন পড়ে, হয়তো কোনো দেখা গেল স্পিল হয়েছে, ক্লিন করতে হবে, তাহলে ক্লিন করতে হবে, ফ্লোর ক্লিন করতে হবে, বা থ্রলি পুরো যে এনভায়রনমেন্ট তাকে প্রপারলি ডিসইনফেক্টেন্ট করা হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে যে হ্যাঁ, এর ক্ষেত্রেও অনেক সময় যে কন্ট্যাক্ট প্রিকশনের ক্ষেত্রে আমি কি বললাম, ড্রপলেট পড়ে থাকলো, তো ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে কফ এটিকেটস পেশেন্টকে তোমার এডুকেট করতে হবে। ঠিক আছে, পেশেন্ট এডুকেশন করা দরকার, বা পেশেন্টকে প্রপারলি ট্রেন করতে হবে যে হাউ টু কফ এটিকেটস, মানে যদি পেশেন্ট কাশে, তার থ্রু দিয়ে যদি ইনফেকশন ছড়ায়, সেই ক্ষেত্রে কি করা হবে, পেশেন্ট কফিং অ্যান্ড স্নিজিংয়ের ক্ষেত্রে পেশেন্ট কি করবে, তার নোজ এবং মাউথ টিস্যু দিয়ে, পেপার টিস্যু দিয়ে কভার করবে। আফটার কফিং অর স্নিজিং পেপার টিস্যুটাকে ফেলবে। কোথায় ফেলবে, কোন কালারে, রেড কালারে ফেলবে। পেপার টিস্যু বললাম তো আমি, ইয়েলোতে ফেলবে। ঠিক আছে না, কারণ কন্টামিনেটেড বডি ফ্লুইড, তাই না। এরপরে যে প্রপার আর একটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে এলবোর ইনার সাইড, সেখানে কফিং বা স্নিজিং ঢেকে, নাকে মুখে ঢেকে কফিং বা স্নিজিং, এই এডুকেশনগুলো পেশেন্টকে দিতে হবে। তাতে কি হবে, যে এনভায়রনমেন্ট থ্রু ট্রান্সফার হওয়ার চান্সেস অনেক কম হয়ে যাবে। আর এই হচ্ছে কন্ট্যাক্ট সিডিসির পোস্টার কন্ট্যাক্ট বেসড প্রিকশনের জন্য, যাতে পেশেন্ট যারা ভিজিটার্স আছে বা হেলথ কেয়ার পার্সন আছে তাদেরকে প্রপারলি অ্যাওয়ার করা যায়। তার জন্য এই পোস্টারও তোমার ওয়ার্ড বা যে রুম আছে তার বাইরে হ্যাং করা থাকে। ঠিক আছে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো মেডিকেল ডিভাইস জেনারেলি সিঙ্গেল ইউজ হতে হবে। ঠিক আছে, যদি সিঙ্গেল ইউজ প্রেফার না হয় বা অ্যাফোর্ড না করা যায়, তাহলে কি করতে হবে, প্রপারলি তাকে ডিসইনফেক্টেন্ট করতে হবে। ঠিক আছে, যেমন স্টেথো ও থার্মোমিটার, প্রেশার মাপার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো প্রপারলি তোমাকে সিঙ্গেল ইউজ করতে পারলে ভালো হয়, যদি না করা যায় তাহলে প্রপারলি ডিসইনফেক্টেন্ট করতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে ড্রপলেট প্রিকশন। ড্রপলেট বলতে হচ্ছে কি, একটা লার্জ পার্টিকেলস রেসপিরেটরি ড্রপলেটস, জেনারেলি সাইজ হচ্ছে যে মোর দ্যান 5 মাইক্রন। ঠিক আছে, এবং ড্রপলেট জেনারেলি কি হয়, এ খুব বেশি দূর ট্রাভেল করতে পারে না ইয়ারের মধ্যে। ঠিক আছে, 3 ফিট বা লেস দেন 3 ফিট এরা ট্রাভেল করে, তাহলে মোটামুটি একটা ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স 1 মিটার যদি মেনটেন করা হয়, তাহলে ড্রপলেট প্রিকশন থেকে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারো, তাই না। কোন কোন ক্ষেত্রে হতে পারে, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনোভাইরাস, এগুলোর ক্ষেত্রে ড্রপলেট প্রিকশনস। আর ডিপথেরিয়ার ক্ষেত্রেও হয় ড্রপলেট প্রিকশনস। ঠিক আছে। এরপরে হচ্ছে যে আইসোলেশনও একই, পেশেন্ট টু পেশেন্ট ডিস্টেন্স মোটামুটি 3 ফিট বা 1 মিটার রাখতে হবে। কোয়ার্টিং করতে পারো, সেপারেশন রুম, যেটা আগে যেগুলো আমি বললাম। পেশেন্ট মুভমেন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড, যদি মুভমেন্ট করতে হয় পেশেন্টকে সার্জিক্যাল মাস্ক পরাতে হবে, এবং এক্ষেত্রে পেশেন্ট সবসময় সার্জিক্যাল মাস্ক থাকবে। ঠিক আছে। কন্ট্রোল অ্যাট দ্য সোর্স, যদি সোর্সেই ব্যাপারটাকে কন্ট্রোল করা যায় তাহলে ড্রপলেট
প্রিকশনস অনেক ড্রপলেটের থ্রু যে ইনফেকশন ট্রান্সমিট হচ্ছে সেগুলো অনেক কম হয়ে যাবে। আর হচ্ছে যে হেলথ কেয়ার পার্সন অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবে, ঠিক আছে। হ্যান্ড হাইজিন এগুলো তো আগেই বলেছি, এগুলো তোমাকে মেনটেন করতে হবে। আর হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্লিনিং, আগেও আমি বললাম যে এনভায়রনমেন্ট ক্লিনিং কীভাবে করা দরকার, কেন করা দরকার, ঠিক আছে না। কফ এটিকেট পেশেন্টকে তোমাকে শেখাতে হবে, কফ এটিকেটস। আর হচ্ছে যে মাস্ক, গ্লাভস, গ্রাউন্ডস, আই প্রোটেকশন এগুলোর ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু, যদি কোনো স্প্ল্যাশ বা স্প্রে থাকে তাহলে তোমাকে আই প্রোটেকশন বা ফেস শিল্ড ব্যবহার করতে হবে। ড্রপলেট প্রিকশনের জন্য যে পোস্টার, সিডিসির পোস্টার, ঠিক আছে না, এবং তোমাকে ওয়ার্ডের বাইরে ডিসপ্লে করতে হবে এই পোস্টার, যাতে তুমি পেশেন্ট যে ভিজিটার্স আছে বা হেলথ কেয়ার পার্সন এদেরকে তুমি অ্যাওয়ার করতে পারো, ঠিক আছে না। এরপরে হচ্ছে যে এয়ারবর্নের ক্ষেত্রে ড্রপলেটের যে সাইজ, এগুলো হচ্ছে স্মল পার্টিকেল, লেস দ্যান 5 মাইক্রন, এবং এরা ইয়ারে অনেকটা ট্রাভেল করতে পারে, মোর দ্যান 3 ফিট এরা ট্রাভেল করতে পারে। কি কি ক্ষেত্রে হয়? জেনারেলি পালমোনারি টিবি, টিউবারকুলোসিসের ক্ষেত্রে, দেন চিকেন পক্স বা স্মল পক্স এসবের ক্ষেত্রে, সার্স, এইগুলোর ক্ষেত্রে জেনারেলি তোমার এয়ারবর্ন প্রিকশন নেওয়া হয়। এবং এর ক্ষেত্রেও তাই, ওই আইসোলেশন, এর ক্ষেত্রে যে আইসোলেশন করা হয় সেটা হচ্ছে প্রপার ভেন্টিলেশন থাকতে হবে, ঠিক আছে না। একটা হচ্ছে যে এই যে আইসোলেশন করা হয়, এই আইসোলেশন হচ্ছে যে একটা হয় যে এনভায়রনমেন্টের থ্রু তুমি ভেন্টিলেশন রাখছো, মানে প্রপার উইন্ডো, ডোর এগুলো ওপেন থাকবে। আর একটা হচ্ছে যে মেকানিক্যাল, একটা ন্যাচারাল, একটা মেকানিক্যাল। ন্যাচারাল বলতে কীরকম হয়? ন্যাচারাল হচ্ছে যে যদি কোনো পেশেন্টকে আমরা কোহর্টিং করতে পারি, সিঙ্গেল রুমে রাখতে পারি, অথবা কি আর কিছু করা যায়, আইসোলেট করতে পারি পেশেন্টকে আমরা, তাই না। একটা সিঙ্গেল পেশেন্টকে একটা রুমে রাখতে পারি, অথবা আমরা কোহর্ট করতে পারি, কোহর্টিং। তো যদি ন্যাচারাল তোমার ভেন্টিলেশন রাখতে হয় তাহলে পরে কীরকম হবে? এটা যদি একটা ওয়ার্ড হয়, দেখা যাচ্ছে তো, একটা ওয়ার্ড হয়, তাহলে এখানে উইন্ডো থাকবে, ঠিক আছে না, এখানে ডোর আছে। এবার এখানে যদি আমি বেড রাখি তাহলে কি হবে? এয়ার প্রপারলি অটোমেটিক বাইরে যাবে। এতে কি হবে? যে ইনফেকশিয়াস এজেন্ট এর লোড অনেক কম হবে, তাই না। আর একটা হয় যে চেম্বারের ক্ষেত্রে, ডক্টরস চেম্বারের ক্ষেত্রে কি হবে? এই টেবিল, এখানে ডক্টর বসছে, এখানে তোমার পেশেন্ট, এখানে উইন্ডো আছে, এদিক দিয়ে এয়ার আসবে, এখানে ডোর আছে, এয়ার বেরিয়ে যাবে, ঠিক আছে। বা হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে এরকম সিস্টেম। এতে চান্সেস ক্রস ইনফেকশন হওয়ার চান্সেস অনেক কমে যায়। আর একটা হচ্ছে যে মেকানিক্যাল মানে হচ্ছে নেগেটিভ প্রেশার রুম। তো নেগেটিভ প্রেশার রুমটা কীরকম? নেগেটিভ প্রেশার রুম তোমাকে ক্রিয়েট করতে হবে, মানে একটা রুম, যে রুমের একটা এক্সস্ট চলছে, অবশ্যই এখানে একটা এক্সস্ট আছে, ঠিক আছে, এখানে একটা এক্সস্ট চলছে। এই এক্সস্টটা কিন্তু ডাইরেক্টলি এয়ার বাইরে, রুম থেকে রুমের বাইরে বের করবে না, থ্রু আ হেপা ফিল্টার, ঠিক আছে, থ্রু আ হেপা ফিল্টার এয়ারটাকে বাইরে এক্সস্ট করা হবে। আর এখানে একটা ডোর থাকবে, ঠিক আছে না, ডোরটা এই পাশে খুলবে। তাহলে কি হচ্ছে? এবং নেগেটিভ প্রেশার রুম কীরকম? এখানে প্রেশার হচ্ছে একটু লো, তোমার করিডোরে যে প্রেশার বা তার রুমের সারাউন্ডিংয়ে যে প্রেশার, সেই প্রেশারটা হচ্ছে একটু হাই দেন এই রুম, বা রুমের প্রেশারটা একটু লো তার সারাউন্ডিং থেকে। এবং এইখানে প্রেশার হচ্ছে একটু বেশি, এখানে প্রেশার হচ্ছে একটু লো, কারণ এখান থেকে টেনে বের করছে না। তো এখানে জেনারেলি পেশেন্ট বেড রাখা হচ্ছে। এবার দরজাটা যখন খোলা হবে, কি হবে? এয়ার বাইরে থেকে ভিতরে যাবে, তাই তো, ভিতর থেকে বাইরে কখনো আসবে না, যেহেতু এখানকার এয়ার প্রেশার লো আছে, তাই না। তাহলে কি হচ্ছে? যে এনভায়রনমেন্টে ডাইরেক্টলি আসছে না, আমরা এয়ার প্রেশার লো করে রেখেছি এখানে, যাতে দরজা খুললে পরে বাইরে থেকে এয়ার ভিতরে যায়। এবং এখানে এক্সস্ট রাখা আছে, এক্সস্ট দিয়ে এয়ারটাকে বের করা হচ্ছে। এই হচ্ছে নেগেটিভ প্রেশার রুম। এবং
পেশেন্ট মুভমেন্ট জেনারেলি অ্যালাউ করা হয় না, যদি মুভমেন্ট করতে হয় পেশেন্টকে সার্জিক্যাল মাস্ক এবং যে সমস্ত জায়গাগুলো ইনফেক্টেড সেগুলোকে কভার করা হবে যদি স্কিন লিজেন্স বা এই সমস্ত কিছু থাকে। আর হচ্ছে যে স্টাফ যে হেলথ কেয়ার পার্সন তার ক্ষেত্রে সে অবশ্যই N95 মাস্ক বা রেসপিরেটর ইউজ করবে, ঠিক আছে না। এবং N95 মাস্ক যখনই তুমি ইউজের কথা আসছে অবশ্যই তোমাকে কি দেখতে হবে, ফিট চেক দেখতে হবে, তাই না, প্রপার ফিট চেক তোমাকে দেখতে হবে। আর এর ক্ষেত্রে তোমার এনভায়রনমেন্ট ক্লিনিং তোমাকে যেরকম আমি বললাম আগে একই, হসপিটালের নিজস্ব যে এসওপি আছে অ্যাকর্ডিংলি তোমাকে এনভায়রনমেন্ট ক্লিন করতে হবে, প্রতিদিন ক্লিন করতে হবে, এবং যদি প্রয়োজন পড়ে ইন বিটুইন তোমাকে ক্লিন করতে হতে পারে, ইন বিটুইন পেশেন্ট তোমাকে ক্লিন করতে হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে তোমার পোস্টার এয়ারবর্ন প্রিকশনের জন্য। নেক্সট হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রিকশন, আর বাকি যে তিনটে কন্ট্যাক্ট ড্রপলেট অ্যান্ড এয়ারবর্ন তার সঙ্গে একটা ডিফারেন্স দেখানো হয়েছে এখানে, সেটা হচ্ছে যে কন্ট্যাক্টের জন্য গ্রাউন্ড অ্যান্ড গ্লাভস পিপি পরলেই তোমার কমপ্লিট, ড্রপলেটের ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক অবশ্যই, এগুলো ম্যান্ডেটারিগুলো শুধু লেখা আছে কি কি ম্যান্ডেটারি। এয়ারবর্নের ক্ষেত্রে N95 রেসপিরেটর কি কি ম্যান্ডেটারি সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। অবশ্যই প্রাইভেট রুম সবার লাগবে, কেবল এয়ারবর্নের ক্ষেত্রে নেগেটিভ প্রেশার রুম লাগবে, ঠিক আছে। এই ছিল, আর যদি কিছু কোয়ারিজ থাকে এখান থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো।